নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা একটা খুবই সেন্সিটিভ ইস্যু নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো আমরা সহজে চীনের দ্রব্য বর্জন করতে পারবো না কেন। তো এর প্রবলেমগুলো আমি বলবো, তার সাথে সলিউশন বলবো। শুধুমাত্র প্রবলেম বললে সেটার পূর্ণ সমস্যার সমাধান হয় না, তো সেই জন্য আমি সলিউশনগুলো এনেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো রকম কমেন্ট করবেন না। তো চলুন শুরু করা যাক। এবং ভিডিওটা দেখার পূর্বে একটি রিকোয়েস্ট, এখন থেকে আপনারা আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেল থেকে। এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেল থেকে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন এবং জেনারেল সায়েন্সের সমস্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগিয়ে চলো 2.0 চ্যানেলটি। তো দুটি চ্যানেলেরই লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন প্রথমে আমরা একবার দেখে নেবো আমরা চায়নার কাছ থেকে কী কী এক্সপোর্ট করি, অর্থাৎ ইম্পোর্ট করি, অর্থাৎ চায়না আমাদের কাছে কী কী এক্সপোর্ট করে। তো দেখুন, প্রথমে বলছি, দেখুন, কম্পিউটার্স, ব্রডকাস্টিং ইকুইপমেন্টস, টেলিফোনস, অফিস মেশিন পার্টস, ইন্টিগ্রেটেড সার্কিটস, এইরকম প্রায় 30টা নাম এখানে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা ইউজ করি, সবচেয়ে বেশি ডিমান্ড যেটার চায়নার দ্রব্যের, সেটা হলো আমাদের স্মার্টফোন, যেমন ভিভো, ওপো, তারপর এই টাইপের বহু স্মার্টফোন। এবং ভারতের স্মার্টফোনের অতটাও ডিমান্ড নয় কেন? দেখুন, চায়না একটি স্মার্টফোন 8 থেকে 10 হাজার টাকা, খুব বেশি হলে 12 থেকে 13 হাজার টাকায় যেসব ফেসিলিটি দেয়, সেসব ফেসিলিটি কিন্তু ভারতীয় কোনো স্মার্টফোন দিতে পারে না, সাউথ কোরিয়ান কোনো স্মার্টফোন দিতে পারে না, অন্য কোনো দেশের যেমন ইউএসএর স্মার্টফোন দিতে পারে না। আর কোনো কোনো ক্ষেত্রে তো 12-13 হাজার টাকায় এমন এমন ফেসিলিটি দিয়ে দেয়, হয়তো কোয়ালিটি অতটাও ভালো হয় না, কিন্তু এত ফেসিলিটি দিয়ে দেয় সেটা প্রত্যেকের পক্ষে লোভনীয় যেমন হয়ে পড়ে, তেমনই এই ফেসিলিটিগুলো কিন্তু প্রত্যেকের দরকার, কিন্তু অন্যান্য কোম্পানি সেটা করতে পারে না। তো সেই জন্য প্রায় 70% এরিয়া, আমাদের যে স্মার্টফোনের মার্কেট, তার 70% এরিয়া কিন্তু চায়না দখল করে রয়েছে। তো সেই জন্য স্মার্টফোন সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। এরপরে আমি আরও প্রবলেম বলবো, তার আগে একবার আমরা চায়নার সাথে আমাদের ট্রেডটা দেখে নিই। এটা 2019 সালের এই ট্রেডটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে আমরা চায়নাকে এক্সপোর্ট করেছি মাত্র 16.96 বা 16.96 বিলিয়ন ইউএস ডলার, আর চায়না আমাদের এক্সপোর্ট করেছে 68 বিলিয়ন ইউএস ডলার। তাহলে আমাদের ট্রেড ডেফিসিট কত? সেটা হচ্ছে 50 বিলিয়ন ইউএস ডলার। তাহলে বুঝতেই পারছেন, আমরা চায়নার কাছ থেকে যতটা না কিনি, যতটা না বিক্রি করি, ততটা চায়নার কাছ থেকে আমাদের কিনতে হয়। তো আর 70%, একটা জিনিস, ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে যেটা দরকার এপিআই, সেটা কিন্তু ভারতে তৈরি হয় না। তো 70% এপিআই, আমাদের যে ওষুধ তৈরি, তার 70% এপিআই কিন্তু চায়না থেকেই পাওয়া যায়, আর চায়নায় কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয়। আপনি যদি চায়নাকে পুরোপুরি বর্জন করে দেন, তাহলে কিন্তু এই 70% এপিআইটা কিন্তু লস করবেন। আরেকটা জিনিস, সিজিটিএন, চায়নার একটি নিউজ পেপার, সেখানে একটা টুইট করা হয়েছিল, সেখানে চায়নার কোনো একজন সম্ভবত সি জিনপিং টুইট করেছিলেন। টুইটে বলা হয়েছিল যে যেখানে চায়নার ইকোনমি ইন্ডিয়ার থেকে প্রায় 5 গুণ বেশি, 15, প্রায় এই চায়নার ইকোনমি প্রায় এখন 15 ট্রিলিয়ন ইউএস ডলার, 15 ট্রিলিয়ন ইউএস ডলার। তো সেখানে ভারতের ইকোনমি 2.93 ট্রিলিয়ন ইউএস ডলার। তো ভারতের থেকে প্রায় 5 গুণ বেশি। সেক্ষেত্রে ভারত যদি চায়নার সাথে ট্রেড ওয়ার করতে আসে, সেখানে কিন্তু ভারতের যে পরিমাণ লস হবে, সেই পরিমাণ লস কিন্তু ভারত সহ্য করতে পারবে না। তো এটা খুব কঠিন হলেও এটা কিন্তু সত্যিই, একেবারেই সত্যি। কিন্তু যাই হোক, আমরা প্রবলেমগুলো আগে বলে নিই, তারপর আমরা ধীরে ধীরে সলিউশনের দিকে এগোবো। আর একটা কথা, ওই শুধুমাত্র ফেসবুক পোস্ট করে বা গালাগাল দিয়ে ওটা কিন্তু দেশভক্তি দেখানো যায় না। অ্যাকচুয়ালি সলিউশন আমাদের গভর্নমেন্টকে দেখাতে হবে, সেটা আমি বলছি পরে কীভাবে দেখাবে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, স্মার্টফোনের, ধরুন একটা চায়না স্মার্টফোন কেনা হবে, তার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একজন দিনমজুর, মাইগ্রেন্ট ওয়ার্কার, সে একটা স্মার্টফোন কিনবে। তার বাজেট খুব বেশি হলে 10,000 টাকা। তার বাজেট 10,000 টাকা, একটা স্মার্টফোন কিনবে, সে অনেক দিন ধরে টাকা জমাচ্ছে। এই এক্সাম্পলটা আমার নয়, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখছিলাম যে এই এক্সাম্পল দিল, খুব ভালো লাগলো। আমি তারপর ইন্ডিয়া টুডেতে একটা আর্টিকেল পড়লাম যে কেন আমরা চায়নার প্রোডাক্ট অত সহজে
বর্জন করতে পারবো না। তারপর দ্য হিন্দুতে একটা আর্টিকেল পড়লাম, তারপরে ভাবলাম আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো দেখুন, একজন মাইগ্রেন্ট ওয়ার্কার ধরুন একটা স্মার্টফোন কিনবে, তার বাজেট 10,000 টাকা। তো তার কাছে প্রচুর টাকা নেই, সে অনেক দিন ধরে 10,000 টাকা জমালো। সেই টাকাটা জমানোর পরে সে দেখলো যে 10,000 টাকা থেকে তখন তো ইনফ্লেশন হয় কিছুদিন টাকা জমানোর পরেও, একটা টাইম থেকে আরেকটা টাইমে গেলে ইনফ্লেশন তো হয়। তো সেই জন্য 10,000 টাকা না হয় 11,000 টাকা হলো। সে কোন রকমে সেই 11,000 টাকা জোগাড় করে একটা স্মার্টফোন কিনতে গেল। সে নিশ্চয়ই এই 11,000 টাকায় কোনো সাউথ কোরিয়ান বা ইউএসের বা ইন্ডিয়ান স্মার্টফোন কিনতে পারবে না। ভালো ফেসিলিটি, সে 10,000 টাকা 11,000 টাকায় যে ফেসিলিটি স্মার্টফোন পাবে চাইনিজ কোম্পানির কাছ থেকে, সেই ফেসিলিটি কিন্তু কোনো দিন পাবে না কোনো ইন্ডিয়ান কোম্পানির কাছ থেকে, কোনো সাউথ কোরিয়ান কোম্পানির কাছ থেকে, কোনো ইউএসের কোম্পানির কাছ থেকে। তাহলে সে অবশ্যই কিনবে যে চায়নার প্রোডাক্ট, এবং সে হয়তো জানেই না যে কোনটা চায়নার প্রোডাক্ট এবং কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং কোনটা কিসের প্রোডাক্ট। তো সাধারণত আমাদের দেশের শিক্ষার হারটা কিন্তু খুব কম। আমাদের দেশের শিক্ষার হার কীভাবে মাপা হয়? যে সাইন করতে পারে, নিজের নাম লিখতে পারে, তাকে আমরা শিক্ষিত ধরে নিই। তাহলে কি যে নিজের নাম সাইন করতে পারে সে কি অ্যাকচুয়ালি শিক্ষিত? সে কি আদৌ জানে যে মানে কোনটা চাইনিজ প্রোডাক্ট? আমি কাউকে অপমান করছি না, কিন্তু সে কি আদৌ জানে কোনটা চাইনিজ প্রোডাক্ট এবং এর মধ্যে যে কত রকম প্রবলেম জড়িয়ে আছে সেটা সে নিশ্চয়ই বুঝবে না। তো এটা নর্মাল জিনিস। তো এইরকমভাবে কিন্তু চায়না আমাদের মার্কেটটা দখল করে রেখেছে। তার জন্য সলিউশনটা বলছি, তার আগে আর একটা প্রবলেম আমি বলে দিচ্ছি। আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা আর্টিকেল লিখেছিলাম, এই যে কেন চায়নার প্রোডাক্ট অত সহজে বর্জন আমরা করতে পারবো না। ইনফ্লেশন প্রবলেম। ইনফ্লেশন প্রবলেমটা কী করে আসতে পারে? দেখুন, আমরা চায়নার প্রোডাক্ট হঠাৎ করে বন্ধ করে দিলাম। চায়নার প্রোডাক্ট হঠাৎ করে যদি আমরা নেওয়া বন্ধ করে দিই, দেখুন চায়নার প্রোডাক্ট তো আমরা অলরেডি কিনে ফেলেছি। আপনি ধরুন বাড়িতে না কিনে থাকি, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা তো কিনে ফেলেছে। এবার ধরুন হঠাৎ করে ওইগুলো আমরা কেনা বন্ধ করে দিলাম। হঠাৎ করে কেনা যদি আমরা বন্ধ করে দিই, তখন তো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলোর দাম বেশি ছিল, আমাদের এদিকে ডিমান্ড বেড়ে যাবে চাইনিজ প্রোডাক্টের, কিন্তু সেগুলো সাপ্লাই আর হবে না, আমরা কিনতে পারবো না। কিন্তু এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে, তখন সাপ্লাই যদি খুব বেড়ে যায়, সাপ্লাই যদি খুব কমে যায় এবং ডিমান্ড যদি খুব বেড়ে যায়, তাহলে কিসের পরিস্থিতি তৈরি হবে? ইনফ্লেশন। তখন প্রতিটি জিনিসের আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে, শুধুমাত্র চাইনিজ প্রোডাক্টের না, ইন্ডিয়ান প্রোডাক্টেরও। তার সাথে বিভিন্ন মার্কেটের বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্রের দামও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর সেক্ষেত্রে ইনফ্লেশন কিন্তু যাদের টাকার জোর আছে তারা সহ্য করতে পারবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবে। সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এই ক্ষেত্রে ইনফ্লেশনের প্রবলেম শুধুমাত্র ফেসবুকে ডায়ালগ মারা আর বিভিন্ন রকমভাবে পোস্ট করলেই কিন্তু দেশভক্তি দেখানো যায় না। তো দেখুন, এবার আমরা সলিউশনগুলো বলবো। এত রকম প্রবলেম বলবো। আরেকটা জিনিস ভেবে দেখুন, আপনি তো এখন আমি কয়েকদিন আগে দেখছিলাম যে স্মার্টফোন ভেঙে ফেলা হচ্ছে, কম্পিউটার ভেঙে ফেলা হচ্ছে, টিভি ভেঙে ফেলা হচ্ছে। আরে মশাই, আপনি তো ওগুলো কিনে ফেলেছেন, এখন আপনার সম্পত্তি, ওটা দেশের সম্পত্তি। ওটা যদি নষ্ট করা হয় তাহলে দেশের ক্ষতি, দেশের জিডিপি লস করবে। তো এটা কেন বুঝতে পারছে না? দেশের না জেনে দেশেরই ক্ষতি করে ফেলছে তারা নিজেরাই। ওগুলো তো কেনা হয়ে গিয়েছে, টাকাটা অলরেডি তাদের কাছে চলে গেছে। এখন যদি ওগুলো ক্ষতি করা হয় তাহলে তো নিজের সম্পত্তিই ক্ষতি। তো এবার চলুন দেখা যাক, সলিউশনটা দেখা যাক। সলিউশনটা আমরা কীভাবে খুঁজতে পারি? তো ফার্স্টে গভর্নমেন্ট পলিসি। তো গভর্নমেন্ট এই যে চাইনিজ প্রোডাক্ট, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে পারে। অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল না করে, আমরা শুধুমাত্র ফেসবুকে চিল্লিয়ে এবং বিভিন্ন টুইটারে বিভিন্ন রকম টুইট করে কোনো রকম দেশভক্তি দেখিয়ে কিন্তু ভায়োলেন্স ছড়ানো ছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। আর গভর্নমেন্ট যদি ঠিকমতো পলিসি ইউজ না করে, তাহলে কিন্তু চাইনিজ প্রোডাক্ট আসতেই থাকবে আর ডিমান্ড কিন্তু চলতেই থাকবে। কেননা আপনি একটু লক্ষ্য করবেন, এখন এত পরিমাণে চাইনিজ প্রোডাক্ট বর্জনের বয়কটের ডাক উঠেছে, কিন্তু শুক্রবারের দুপুর 12টার সময় বিভিন্ন প্রোডাক্ট কিন্তু লঞ্চ করা হয় ফ্লিপকার্ট, অ্যামাজনে। তো ওখানে আপনি দেখবেন জাস্ট 1 মিনিটের মধ্যে সমস্ত প্রোডাক্ট সেল হয়ে যায়। কীভাবে হয়? ডিমান্ড এখনও নিশ্চয়ই সেই পরিমাণে আছে। তো দেখুন, এর জন্য বিভিন্ন রকম গভর্নমেন্ট পলিসি ইউজ করতে হবে, যেটা শর্ট টার্মের নয়। আপনারা যেটা চাইনিজ প্রোডাক্ট বর্জন করছি সেটা শর্ট টার্ম পলিসি, আর এটা এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। কিন্তু গভর্নমেন্টকে সেটা দেখে সেটার জন্য লং টার্ম পলিসি ইউজ করতে হবে। সেকেন্ড, মেক ইন ইন্ডিয়া। আমার পার্সোনাল অপিনিয়নে মেক ইন ইন্ডিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো একটা প্রবলেম আছে, দেখুন চায়না তার মেক ইন চায়না তৈরি করতে তার 10 থেকে 15 বছর টাইম লেগেছিলো, যদিও তার ইকোনমি ছিল আমাদের থেকে প্রায় 5 গুণ। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে মেক ইন ইন্ডিয়া কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো, কারণ আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার অতটাও নেই, কিন্তু ধীরে ধীরে আমরা সেটাকে গ্রো করতে পারি। আর তার জন্যে
সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। কিন্তু মেক ইন ইন্ডিয়া করলে কি দেখুন, আমাদের দেশে যদি বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, বিভিন্ন রকম কোম্পানি আসে, তাহলে কি হবে, আমাদের আনএমপ্লয়মেন্ট যে প্রবলেম সেটা অনেকটাই যাবে। আমাদের নেক্সট জেনারেশান আনএমপ্লয়মেন্ট প্রবলেমে ভুগবে না। এখন দেখছেন 45 বছরে হায়েস্ট আনএমপ্লয়মেন্ট চলছে, তো সেই প্রবলেমটা হয়তো অনেকটা ঘোচানো যাবে। তার জন্য একটাই উপায় হচ্ছে মেক ইন ইন্ডিয়া, এবং চাইনিজ প্রোডাক্ট বর্জন করার একটাই উপায়, মেক ইন ইন্ডিয়া যতটা সম্ভব করা যায় ততটা সম্ভব করতে হবে। কারণ মেক ইন ইন্ডিয়া যতটা মানে ইমপ্লিমেন্ট হবে, মেক ইন ইন্ডিয়ার শুধু করলেই হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো মেক ইন ইন্ডিয়া যতটা ইমপ্লিমেন্ট হবে ততটাই কিন্তু বাইরের প্রোডাক্ট আমাদের দেশে আসা বন্ধ হবে। সম্পূর্ণ কোনো দিন চাইনিজ প্রভাবমুক্ত হওয়া সম্ভব নয়, আমি এটা বলে দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ কোনো দিন সম্ভব নয়। শুধু চাইনিজ নয়, যে কোনো দেশের প্রভাবমুক্ত হওয়া সম্ভব নয়, কেননা আমাদের দেশে তো সব কিছু আর উৎপাদন হয় না। তো আমাদের তারপরে তাই বলে আমাদের নেসেসিটিকে একেবারে শেষ করে দিতে পারি না, মানে কেউই পারে না। তো সেটা জন্যে শুধুমাত্র চায়না নয়, ইউকে, ইউএসএ, কেউই কোনো দিন 100% মেক ইন ইন্ডিয়া, 100% মেক ইন চায়না, 100% মেক ইন ইউএসএ এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না। জাস্ট এটা যতটা সম্ভব পারা যায়, ম্যাক্সিমাম পরিমাণে যতটা পারা যায় ততটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আর মেক ইন ইন্ডিয়া যতটা হবে, আমাদের দেশে যতটা প্রোডাক্ট তৈরি হবে, যতটা বেশি কোম্পানি আসবে, যতটা বেশি এমপ্লয়মেন্ট হবে, তত বেশি এমপ্লয়মেন্ট হবে, তাহলে আর চাকরির যে প্রবলেমটা সেটা কিন্তু অনেকটা যাবে। এখন দেখুন, বাইরের দেশের থেকে আমাদের অনেক স্কিল্ড ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কাররা কিন্তু এখানে এসে বসে রয়েছে আমাদের দেশে এসে, করোনা ভাইরাসের ইস্যুর জন্য। তাহলে এই যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা, এরা কীভাবে কাজ করবে, এরা কীভাবে কাজ পাবে? তো এদের যে স্কিল আছে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম চালু করুক, গভর্নমেন্ট বিভিন্ন রকম পলিসি চালু করুক, যেগুলো লং টার্মে আমাদের কাজ করবে। শর্ট টার্ম পলিসির মাধ্যমে কোনো কাজ সম্ভব হবে না। তো একটু টাইম লাগবে, 5 থেকে 7 বছর হয়তো টাইম লাগবে, কিন্তু মেক ইন ইন্ডিয়াকে আমাদের এখন মূল প্রাধান্য দেওয়ার উচিত। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। আপনারা জানেন আমাদের হেলথ কেয়ার সিস্টেম কতটা খারাপ। কোথাও কোথাও হচ্ছে প্রতি 1000 জন মানুষে একটা করেও বেড নেই। আমাদের পশ্চিমবঙ্গে 0.72 বেড, প্রতি 1000 জন মানুষের 0.72 বেড। সেখানে কাশ্মীরে একটু বেশি, 0.82 সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এইরকম একটা করে বেড নেই প্রতি 1000 জন মানে মানুষের মধ্যে। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের হেলথ কেয়ার সিস্টেমে ইনভেস্ট করতে হবে বেশি, আরও বেশি টাকা ইনভেস্ট করতে হবে হেলথ কেয়ারে। এডুকেশন সিস্টেমে আমাদের এডুকেশন যতদিন না পর্যন্ত উন্নত হবে ততদিন পর্যন্ত দেশের ডেভেলপমেন্ট কোনো দিন হবে না। দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন এই দুটি মেন। তাছাড়া রাস্তাঘাট ঠিকঠাক করতে হবে যাতে ট্রান্সপোর্ট সিস্টেমটা আরও বেশি উন্নত হয়। ট্রান্সপোর্ট সিস্টেম যত উন্নত হবে, দেখুন গ্রামের দিকে ট্রান্সপোর্ট সিস্টেম খুব খারাপ থাকে, তো সেটা যদি অতটা উন্নত করা যাবে ততটা আমাদের গ্রামগুলো ডেভেলপ করবে। এবং ধীরে ধীরে ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর এডুকেশন নির্ভর করে। অনেক সময় স্টুডেন্টরা আসতে পারে না, কারণ স্কুলগুলো, ভালো ভালো স্কুলগুলো কিন্তু একটু শহরাঞ্চলেই হয়ে থাকে বা একটু ওপরের দিকে হয়ে থাকে, তো গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেটা খুব অসুবিধা হয়ে যায়। তো এইভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে। তো আমাদের সলিউশন তাহলে কী কী দাঁড়াচ্ছে? বিভিন্ন গভর্নমেন্ট পলিসির মাধ্যমে যে স্কিলড ওয়ার্কারদের কাজ দিতে হবে, বিভিন্ন পলিসি চালু করে জনগণকে সচেতন করতে হবে। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে, নিজেদের প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং সেটা যাতে কম দামে হয়, মানুষের আয়ত্তের মধ্যে হয়, অ্যাফোর্ডেবল হয়, সেটা কিন্তু দেখতে হবে। এবং তার ফলে কিন্তু এমপ্লয়মেন্ট ইস্যুটা অনেকটা কমে যাবে, এবং আমাদের হেলথ কেয়ার, আমাদের এডুকেশন সিস্টেমটাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করতে চেষ্টা করলাম যে কেন আমরা চাইনিজ প্রোডাক্টকে অত সহজে বর্জন করতে পারি না। তো আমরা কিন্তু চাইলেই পারি, কিন্তু একটু গভর্নমেন্টকে সচেতন হতে হবে। এবং গভর্নমেন্ট, দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট আমার এক্ষুনি মনে পড়ে গেল যে রিসেন্টলি আমরা এদিকে চিৎকার করছি যে চাইনিজ প্রোডাক্ট বর্জন করুন, বয়কট করুন, এদিকে গভর্নমেন্ট 1126 কোটি টাকার একটা চাইনিজ কোম্পানিকে কিন্তু একটা ওই টেন্ডার দিয়ে দিয়েছে। তাহলে এটা কীভাবে চলবে? গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, টেন্ডার দিয়ে দিচ্ছে চাইনিজ প্রোডাক্টকে, চাইনিজ কোম্পানিকে, যদিও এখন সেটা মানে থামিয়ে রেখেছে, মানে ওই কোম্পানিটাকে আর কাজ করাতে দিচ্ছে না আপাতত। এই যে বিভিন্ন রকম ইস্যু চলছে সেই জন্য কোম্পানিটাকে বসিয়ে রেখেছে। তো এখন দেখা যাক সেই কোম্পানিকে বর্জন করা হয় নাকি সেটাকে আবার কাজে লাগানো হয়। তবুও তো 1126 কোটি টাকার টেন্ডার দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।